যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি সর্বদাই ভালোর তলে। নতুনভাবে নতুন অনুষ্ঠান আরও ভয়ঙ্করভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। ফ্রাইডে দ্য 13th নিয়ে অতীত থেকে বর্তমান সর্বক্ষণই প্রায় সবার কাছে একটি চর্চিত বিষয় এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। কেউ বা অশুভ বলে, কেউ বা বাতিক বলে উড়িয়ে দেয়। আমার জীবনে একটি অন্ধকারময় রাত্রির আতঙ্কিত মুহূর্তের সাথে কাকতালীয়ভাবে জড়িয়ে আছে এরকমই একটি ফ্রাইডে দ্য 13th। তবে সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজও ধোঁয়াশা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আজকে থেকে প্রায় 10 বছর আগে 2009 আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা 5 বন্ধু, রাকেশ, তারেক, রাহুল, শামীম ছদ্মনাম ও আমি মিলে ঠিক করি ফ্রাইডে দ্য 13th একটা অ্যাডভেঞ্চারাস কিছু করব, একটা ট্যুর করব। আর সে বছর রাকেশের বার্থডে 14th নভেম্বর। এর আগের দিনই ছিল ফ্রাইডে দ্য 13th, তাই ডাবল মজা হবে বলে আগে থেকেই সব বুক করে রাখি। রাজস্থান জয়সালমের ট্যুর স্পেশালি ভারতের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। কুলাধারা গ্রাম জয়সালমের থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা। যদিও আমাদের মধ্যে রাহুল একটু ভীতু ছিল। সময় মতো পৌঁছে আমরা জয়সালমের থেকে প্রায় 150 কিলোমিটার মরুভূমির মাঝে 2 দিনের জন্য ডেজার্ট সাফারি করতে যাই এবং সেখানে টেন্টের ব্যবস্থা ছিল। 13 নভেম্বর দুপুরের পর আমরা জয়সালমের থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেই। পথে সন্ধ্যাবেলা কুলধারা দেখে ফিরব বলে। টেন্ট ছেড়ে ঘণ্টা দেড়েকের মতো হয়েছে আমরা ধূসর মরুভূমির বুক চিরে ধীরে ধীরে লালচে হয়ে যাওয়ার সূর্যটাকে পেছনে ফেলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই শুরু হয় বালুর ঝড়। এখানে বিকেলের দিকে এই ধরনের ঝড় মাঝে মধ্যেই হয়, তবে তা বেশিক্ষণ থাকে না। সেদিন ঝড় থামতেই চায় না। আমরা চুপচাপ গাড়ির সমস্ত জানালা বন্ধ করে বসে আছি ঝড় থামার অপেক্ষায়। প্রায় ঘণ্টা 2 পর যখন ঝড় থামল, ততক্ষণে সূর্য অস্ত গেছে। এদিকে অন্ধকার যেন আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। এত কিছুর মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তা। সমস্ত রাস্তাই তখন বালিতে ডুবে গেছে। আসলে মরুভূমির মাঝে এই রাস্তাগুলো 2 দিকে বালু সরিয়ে কোনো রকম গাড়ি চলাচলের কাঁচা রাস্তা। পিচ হাইওয়ে আরও প্রায় 50 কিলোমিটার দূরে। আবার সেখান থেকে হাইওয়ে ধরে কুলাধারা হয়ে জয়সালমেরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বুঝতে পারলাম দিক ঠিক করে হাইওয়ে পৌঁছে জয়সালমের যেতে বেশ রাত হতে পারে। সেদিন আবার ফুলমুন, চাঁদের আলোয় কুলাধারা দেখব ভেবে ভীষণ এক্সাইটেড। এদিকে রাহুল ভয়ে থতমত। আমরা আবার রওনা দেই। কোনো রকমে কাঁচা রাস্তা শেষ করে আমরা যখন হাইওয়েতে পৌঁছালাম তখন রাত 8:15 মতো বাজে। যদিও আমাদের কাছে ওটা তেমন কোনো রাত না, তবুও লোকালয় অনুযায়ী তখন বেশ রাত। হাইওয়ের মোড়ে যে 2-3টা ছোট পান চায়ের দোকান ছিল, জল খাবারের দোকান ছিল, তাও সব বন্ধ। আসলে এই রুটের শেষ বাস সন্ধ্যা 6টায়। তারপর রাস্তা পুরো ফাঁকা। ড্রাইভার একটু ভয়ে ভয়ে বলে সদ্য শীতকাল ঢুকছে, তাই একটু একটু কুয়াশাও নামতে শুরু করেছে রাতের দিকে। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় শুধু ধোঁয়াশা। 2 পাশের ধূসর বালু আর তার মাঝ বরাবর একটা কাঁটা ঝোপঝাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে কালো সাপের মতো শুয়ে আছে কালো পিচের হাইওয়ে।
আরও ঘণ্টাখানেক যাওয়ার পর গাড়িটা শোঁ আওয়াজ করতে করতে একে বেঁকে থেমে গেল। টায়ার পাংচার। আমরা সবাই গাড়ি থেকে নেমে ধোঁয়াশা ভরা চারিদিকে পরিবেশটা দেখতে লাগলাম। চাঁদের আলোয় যতদূর দেখা যায় ধুধু মরুভূমি। রাহুল ভয়ে গাড়ি থেকে নামল না। আমরা বাকিরা সব ঠিক করলাম যতক্ষণ ড্রাইভার চাকা বদলাচ্ছে ততক্ষণ হাইওয়ে বরাবর সামনের দিকে হেঁটে রোমাঞ্চ রোমহর্ষক পরিবেশটা উপলব্ধি করতে থাকব। যেমন কথা তেমন কাজ। এদিকে ড্রাইভার আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করলো এবং বলল আর প্রায় 1 কিলোমিটার পরেই কুলধারা এলাকা শুরু হবে, আমরা যেন না এগোই। আমরা, আরে কিছু হবে না, ড্রাইভার তুমি গাড়ি ঠিক করে রাহুলকে নিয়ে এসো, আমরা না হয় হাঁটতে হাঁটতে যতটা পারি এগিয়ে যাই, রাকেশ হিন্দিতে বলে উঠল। গাড়িটাকে পেছনে ফেলে মোবাইল টর্চ লাইটের সাহায্যে আমরা 4 জন ধীরে ধীরে থমথমে ধোঁয়াশার মাঝে মিলিয়ে যাই। প্রায় 20 মিনিট 25 মিনিট হাঁটার পর দূরে একটা মিটমিটে আলোর রেশ দেখতে পাই। আর কিছুটা কাছে আসতেই দেখতে পাই চারিদিকে থমথমে ফাঁকা এলাকায় রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে এসে দেখতে পাই একজন রোগা জীর্ণ বুড়ো অল্প কিছু বিস্কুট আর জিনিসপত্র নিয়ে একটা মিটমিটে ভাঙা ল্যাম্প জ্বালিয়ে দোকান সাজিয়ে বসে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছেঁড়া অনেক দিনের পুরনো ময়লা রাজস্থানী পাগড়ি। চোখগুলো প্রায় দেখাই যায় না, যেন কোনো এক গভীর গর্তে হারিয়ে গেছে। ঝুপড়িটার গা ঘেঁষে একটা কাঁচা রাস্তা পশ্চিমে ধূসর মরুভূমিতে হারিয়ে গেছে। চোখ কচলে চাঁদের আলোয় আরও একটু ভালো করে দেখতে গিয়ে যেটুকু বুঝতে পারি পশ্চিমে সেই রাস্তাটি সম্ভবত একটা গ্রামে মিশে গেছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তবে কি এটাই সেই? এমন সময় একটা কর্কশ কণ্ঠস্বর বুকের মধ্যে ছ্যাঁত করে লাগে, বাবুরা ওটাই কুলাধরা গ্রাম, রাজস্থানী হিন্দি ভাষায় বুড়োটা বলে। আমরা সবাই চমকে গিয়ে পেছন ফিরে বুড়োটার দিকে তাকাই। বুড়োটা একটু খিলখিল করে হাসতে থাকে, যেন হাসিটা লুকানোর চেষ্টা করে। সেই প্রথম যেন নিজের হৃদস্পন্দনের ঠেপ ঠেপ আওয়াজ শুনতে পারছিলাম আমি। ব্যাপারটা সামাল দিয়ে রাকেশ জিজ্ঞেস করে উঠল, তুমি কি করে জানলে যে আমরা কি খুঁজছি? আসলে এখানে রাতে যারা আসে তারা ওই কুলাধরা গ্রামেই যেতে চায়। আমি এত রাত পর্যন্ত দোকান দেই, যদি 2-1টা কিছু বিক্রি হয়। আপনারা চা খাবেন বাবুরা? খাঁটি দুধের চা আছে, উটের দুধ। এই বলে বুড়োটা আমাদের দিকে তাকিয়ে থাকে। এই কয়েক মিনিটের কথোপকথনের মাঝে একটা অস্বাভাবিক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করি। সেই প্রায় অন্ধকারে ডুবে থাকা চোখের মণি যেন হঠাৎই মিটমিটে ল্যাম্পের আলোয় জলজল করছে। এ যেন এক লোলুপ দৃষ্টি। ব্যাপারটা তারেক, শামীম আর আমি লক্ষ্য করলেও বুঝলাম রাকেশ খেয়াল করেনি। তাই তৎক্ষণাৎ বলে উঠল, যা ঠান্ডা পড়েছে, দাও ভালো করে 4টা কড়ক চা বানিয়ে দাও। আমরা রাকেশকে একটু কাছে টেনে ব্যাপারটা বলতে যাব। মিনিট খানেকও হয়েছে কিনা সন্দেহ। এমন সময় বুড়োটা আবারও কর্কশ কণ্ঠে চা রেডি বলে ডেকে উঠল। সেই প্রথম ভয় কি জিনিস অনুভব করলাম। শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। না চাইতেও চায়ের গ্লাসটা ধরতে যাব, এমন সময় পেছন থেকে সজোরে একটা গাড়ি ব্রেকের আওয়াজ, সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ। চমকে গিয়ে পেছন ফিরে দেখি আমাদের গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একরকম প্রায় ছুটে এসে আমাদের হাত ধরে টানতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনারা কিছু খাননি তো? তাড়াতাড়ি গাড়িতে উঠুন। কি, কেন? সব গাড়িতে বলছি, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গাড়িতে গিয়ে বসলাম। দেখি রাহুল ভয়ে কাঁপছে। এদিকে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ির এক্সেলেটারে জোরে পুশ করে স্পিড 50-এর ওপর তোলে এবং গাড়ির সমস্ত জানালা কাচ লক করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারেক হঠাৎ আঁতকে ওঠে। তারেকের দিকে তাকাতেই আমাদের রক্ত হিম হয়ে যায়। রাহুল চিৎকার করে ওঠে, প্রায় অজ্ঞান। গাড়ি ততক্ষণে ফুল স্পিড ধরে নিয়েছে। দেখি অলৌকিকভাবে সেই বুড়োটা গাড়ির সমান স্পিডে দৌড়াচ্ছে, চায়ের গ্লাস হাতে করে গাড়ির জানালায় টোকা দিচ্ছে। সে এক বিভৎস ভয়ঙ্কর চেহারা। আমরা আতঙ্কে প্রায় ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম।
তন্দ্রা ভাঙল তীব্র আলোর ছটায়। গাড়ির জানালার বাইরে দেখি বুড়োটা আর নেই, কিন্তু তার পরিবর্তে একটা জ্বলন্ত আগুনের গোলা। দেখি গোলাটি হঠাৎ থেমে গিয়ে পেছনের দিকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে এক বিভৎস কর্কশ চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিয়ে একটু থিতিয়ে তারপর ড্রাইভার কাছে আসলে ঘটনাটা কি জানতে চাইলাম। ড্রাইভার জানায়, সাহেব, ওটা কোনো বুড়ো না, একটা অশরীরী আত্মা। আমার বাবুজির কাছ থেকে শোনা। বেশ কয়েক বছর আগে এইরকম এক রাতে এক কাপলকে জয়সলমীর নিয়ে ফিরছিলাম। আমার মানা করা সত্ত্বেও গাড়ি থামিয়ে ওই বুড়োর দোকানে চা খাওয়ার পর হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে কুলাধরা গ্রামের দিকে ছুটে গিয়ে মিলিয়ে যায়। আমি কোনো রকমে যান নিয়ে পালিয়ে আসি। পরের দিন পুলিশ গিয়ে খুঁজে দেখি গ্রামের মধ্যে ওদের ছেঁড়া কাটা লাশ। সবাই ভয়ে কাঠ হয়ে শুনছিলাম। ফ্রাইডে দ্য 13th কি সত্যি অশুভ, নাকি এটা আমাদের সাথে ঘটে যাওয়া এক কাকতালীয় ঘটনা? এই সব ভাবছি, এমন সময় হঠাৎই গাড়ির গতি কমায় ড্রাইভার। আমরা জানতে চাইলে ড্রাইভার ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে দেখতে বলে। আমরা তাকাতে আবার ভয়ে শিউরে উঠি। দেখি গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে ততই দূরে কুয়াশার মাঝে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। খানিকটা কাছে আসতে দেখতে পেলাম একটা সাদা সালোয়ার কামিজ পরিহিত, তার ওপর ডক্টর কোট চাপানো মেয়ে ছোট্ট ডক্টর ব্যাগ হাতে দাঁড়িয়ে হাত দেখিয়ে লিফট চাইছে। তো রাতে ব্যাপারটা বেশ অস্বাভাবিক। ড্রাইভার গাড়ি থামাতে রাজি হয়নি, তবুও ভেতর থেকে কেন যেন মানবতার তাগিদে আমরা গাড়ি থামাতে বলি। গাড়ি থামতেই মেয়েটি খুশি মুখে আমাদের দিকে এগিয়ে আসে। অপরূপ এক সৌন্দর্যের উজ্জ্বলতা দেখা যায় তার রূপে। দেখে মনে হয় আমাদের থেকে 5-6 বছরের বড় হবে। কাছে আসতে রাকেশ দিদি বলে সম্বোধন করে জানতে চাইল কি সমস্যা হয়েছে। তখন মেয়েটি বলে তার নাম রূপসা চৌধুরী। সে জয়সলমীর হসপিটালের একজন ডক্টর। খুব ইমার্জেন্সিতে পাশের একটা গ্রামে রুগী দেখতে যেতে হচ্ছে। যে গাড়িতে করে এসেছিল সেটা গ্রামের মধ্যে খারাপ হয়ে গেছে, আর ওর আজ হসপিটালে ফেরাটা অত্যন্ত জরুরি। তাই গ্রামের লোকের বাধা না মেনে এখানে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে, যদি কোনো গাড়ি পায়। এখানে ফোনের নেটওয়ার্কও নেই যে হসপিটালে কারোর সাথে ফোন করবে। আমরা ওকে গাড়িতে নেই, তারপর আবারও রওনা দেই। খানিক বাদে আমরা অনুভব করি গাড়িটা কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। খানিক বাদে আমরা অনুভব করি গাড়ির ভেতরে কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। বাইরের একটু গরম হাওয়া নেওয়ার জন্য জানালা খুলতে যাব, এমন সময় মেয়েটি বাধা দেয়। কারণ জানতে চাইলে মেয়েটি জানালার বাইরের দিকে তাকাতে বলে। গাড়ির দুই পাশে অলৌকিকভাবে গাড়ির গতির সাথে সামঞ্জস্য রেখে দুটো উটের গাড়ি ছুটে চলেছে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। আমরা সেই কনকনে ঠান্ডার মধ্যেও ভয়ে ঘামতে শুরু করি। মেয়েটি বলে ও অনেক বছর ধরে এই রাস্তায় যাতায়াত করে, ডক্টর হলেও ভূত প্রেতে সে বিশ্বাস করে, আর এই এলাকার যে ভূতদের ঘর সেটা ওর কাছ থেকে ভালো আর কেউ জানে না। আসলে বাইরে এগুলো উটের গাড়ি না, সব অশরীরী। কথা শেষ না করতে করতেই ড্রাইভার সজোরে ব্রেক মারে। আমরা একরকম হুমড়ি খেয়ে গাড়ির কাঁচে ধাক্কা খাই। কিছু বুঝে ওঠার আগে দেখতে পাই সামনের রাস্তা বন্ধ, প্রকাণ্ড দেয়াল। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মেয়েটি হিন্দিতে বলে উঠল, ড্রাইভার ভাইয়া, তাড়াতাড়ি ইউটার্ন করে ডান দিকের রাস্তাটি ধরুন। কি কেন সব পরে বলছি, তাড়াতাড়ি করুন। গাড়িটি ঘুরিয়ে কয়েক সেকেন্ড যেতে না যেতেই পেছনে মাটি কাঁপানো একটা প্রকাণ্ড আওয়াজ হলো। পেছন ফিরে দেখতেই আমাদের সবার চোখ চড়ক গাছ। সেই প্রকাণ্ড দেয়ালটা খসে পড়ে মাটিতে ধুলোয় মিশে গেছে। আমরা প্রায় ভাগ্যের জোরে বেঁচে গেছি। আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো সেই দেয়ালের নিচে জ্যান্ত সমাধি হতো। এত কিছুর ব্যাপার মেয়েটি কেমন করে জানলো জিজ্ঞেস করতে যাব, তার আগেই হঠাৎই সামনে উটের গাড়ি চলে আসায় ড্রাইভার কন্ট্রোল করতে পারল না। গাড়িটি স্লিপ করে উল্টে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি আমরা সবাই, ড্রাইভার পাশাপাশি 6টা বেডে হসপিটালে শুয়ে আছি। হালকা চোট লাগলেও আমাদের কারোর তেমন কোনো কিছু হয়নি। আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রায় 18 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। আমি সেই মেয়েটির কথা জানতে চাইলাম।
ডাক্তার বলল কোনো মেয়ে ছিল না গাড়িতে। হরর শর্ট স্টোরি। রাত 1টা নাগাদ হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে প্রচণ্ড হর্নের আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখে গাড়িটি মাঝের সিটে 6 জন অজ্ঞান অবস্থায়, অথচ ড্রাইভিং সিটে কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি রূপসা নামে লেডি ডক্টরের কথা জিজ্ঞেস করলে ডক্টর জানায় এই নামে এখানে কোনো লেডি ডক্টর কাজ করে না। তারপর আমাদের রেস্ট নিতে বলে চলে যাওয়ার সময় হঠাৎ দরজার কাছে থমকে দাঁড়ায়। তারপর হিন্দিতে বলে রূপসা নামে এখন কেউ কাজ করে না, তবে বেশ কয়েক বছর আগে করত। একবার কুলাধরার পাশে এক গ্রামে রুগী দেখতে গিয়ে আর ফেরেনি। বেশ কিছুদিন পর ওর পচা গলা লাশ কুলাধরা গ্রামের ফটকে পাওয়া যায়। কিন্তু আপনারা চিনলেন কি করে? আপনারা তো এই এলাকার নন। ও কিছু না, এখানে লোকাল মানুষদের মুখে শুনেছিলাম ঘটনাটা। থ্যাংক ইউ ডক্টর, শামীম বলে ওঠে। তারপর ডক্টর ওয়েলকাম বলে চলে যায়। সন্ধ্যাবেলা হোটেলে আমরা রাকেশের বার্থডে সেলিব্রেট করি। এরপর যে কয়টা দিন আমরা জয়সালমীর ছিলাম, ঘুরেছি, আনন্দ করেছি, তবে রাতের বেলা হোটেল ছেড়ে কোথাও বের হইনি। আর কুলাধরা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ফ্রাইডে দ্য 13th সেই দিনটা আমাদের কাছে শুভ ছিল নাকি অশুভ আজও জানা হয়নি। ধন্যবাদ রাসেল ভাই এই বড় ঘটনাটি যোগ্য মনে করে পড়ার জন্য। আমার আরও 2টো ঘটনা আছে। ভূত.com ইনশাল্লাহ আরও বড় হোক। সুকান্ত মাইতি, ভারত, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বেলদা, চড়াইগ্রাম। হরর শর্ট স্টোরি।